চট্টগ্রাম নগরীর খুলশী থানার আন্ধারমানিক এলাকা। আঁকা বাঁকা উঁচু নিচু পথ। এই ব্যক্তির নাম মোহাম্মদ দুলাল। পাহাড় ধসে হারিয়েছেন পুরো পরিবার। মারা গেছেন তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে তানভীর আহমেদ এবং 2 মেয়ে সুবর্ণা আর রাবেয়া। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেন না দুলাল। গভীর বৃষ্টি ছিল, আমার ফ্যামিলিরা সব এখানে ছিল। ধর না, আমি তখন চাকরিতে ছিলাম। একটা মেয়ে বাঁচিয়ে ছিল, দোকানে গেছিল, দোকান থেকে আসি আমার ছেলেটা বলতেছে আর মেয়েটা বলতেছে, আপু আমাদেরকে বাসা, মা বাড়ির তলে গেছিল। পাহাড় ধসের অন্যতম কারণ পাহাড় কাটা। এই পাহাড় ধসে প্রতি বছরই যোগ হচ্ছে মৃত্যুর সংখ্যা। 2007 থেকে 2018 সাল পর্যন্ত পাহাড় ধসে মারা যায় 374 জন। তবুও থেমে নেই পাহাড় কাটার উৎসব। নানান উন্নয়নের নামে একসময়ের পাহাড়ি এই শহর এখন অনেকটা সমতলে পরিণত হয়েছে। অথচ একটা সময় নদী, সাগর, পাহাড় আর বন, এই 4 প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছিল বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের এক গবেষণার তথ্য বলছে 1971 সাল থেকে 2008 সাল পর্যন্ত, অর্থাৎ 37 বছরে হারিয়ে গেছে 88টি পাহাড়, আর আংশিক পাহাড় কাটা হয় 95টি। অথচ একটি লিংক রোড নির্মাণে 4 বছরেই কাটা যায় 15টি পাহাড়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, আবাসন ব্যবসায়ী, ইটভাটার মালিক, রাজনীতিবিদদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ বহু পুরনো। এখন নতুন করে যোগ হলো একটি সরকারি প্রতিষ্ঠান, নাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ। সরকারি এই প্রতিষ্ঠানটি বন্দরনগরী চট্টগ্রাম শহরের উন্নয়নের কাজ করে থাকে। অবৈধ স্থাপনা, অনুমোদন না নিয়ে কিংবা নকশা ভেঙে ভবন তৈরি করার অপরাধে অপরাধীকে জরিমানা করে থাকে সিডিএ। অথচ এখন উল্টো 10 কোটি টাকার জরিমানার ফাঁদে পড়ে সরকারি এই প্রতিষ্ঠানটি। কি কারণে এই জরিমানা? অনুসন্ধানে নামে টিম 360 ডিগ্রি। দুপাশে সারি সারি পাহাড়ের ধার ধরে এই সড়কটি চলে গেছে শহরের বাইজিদ বোস্তামি মোড় থেকে সীতাকুণ্ডের ফৌজদারি হাট পর্যন্ত, মিশে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। কিন্তু 4 বছর আগেও এখানে 25 থেকে শুরু করে 150 ফুট উচ্চতার পাহাড় ছিল 15টি। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নামে এসব পাহাড় কেটে ফেলে সিডিএ। 300 কোটি টাকার সিডিএর এই প্রকল্পটি বাস্তবায়ন করে স্পেকট্রা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। 1995 সালে এই প্রকল্পটা নিয়েছিলাম এবং ওই অনুযায়ী আমরা কিন্তু পাহাড় কেটেছি। কারণ সরকার যেভাবে আমাকে অনুমোদন দেয়, পাহাড় কেটেই আমাকে অনুমোদন দেওয়া হয়েছে, ওইভাবে পাহাড় কেটে আমি রাস্তাটা করেছি। যদি পাহাড় না কাটতাম, পাহাড়গুলো রাখতাম, উন্নত বিশ্বে আমরা দেখি কি পাহাড়ের মাঝখানে কোনো রাস্তা গেলে 2টা পাহাড়ের মাঝখানে একটা ব্রিজ দেওয়া হয়। এই ব্রিজগুলো 5টা 6টা হতে পারে, এখানে আমার 5টা 6টা ব্রিজ লাগতো। এই ব্রিজগুলো সহ যদি আমি অনুমোদন পেতাম, তাহলে আমি যে প্রজেক্টটা করেছি এখন 320 কোটি টাকায়, ওটা যেহেতু 5600 কোটি টাকায়। বাহ, তাহলে টাকা সাশ্রয় করতে গিয়ে 15টি ছোট বড় পাহাড় কেটে ফেলা হয়েছে। আমরা আসলে কিছুতেই বুঝতে পারি না এত হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা আসলে কোন সভ্যতা গড়ে তুলতে চাইছি। পরিবেশবিদরা বলেন, প্রাণ প্রকৃতি ধ্বংস করে যে সভ্যতা গড়ে ওঠে, সেই সভ্যতা বেশি দিন টেকসই হয় না। মাত্র 6 কিলোমিটারের একটি রাস্তা তৈরি করতে গিয়ে 15টি ছোট বড় পাহাড় কেটে ফেলে একটি সরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটিকে বারবার জরিমানা করেও আটকাতে পারেনি পরিবেশ অধিদপ্তর।
আইন রক্ষার বদলে আইনকে নিজ হাতে ভেঙে ফেলা এই প্রতিষ্ঠানটির নাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধেও আছে সিডিএকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বার্থ হাসিল করার অভিযোগ। সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা। এই মৎস্য খামারটি দেখাশোনা করেন সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতি। প্রাকৃতিক এই লেকটি আবাসিক এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি এই লেকটি থেকে বছরে যে আয় হয় সেটি দিয়ে চলে আবাসিক এলাকার সমিতির খরচ। অথচ লেকের একটি অংশে নজর পড়ে সিডিএর একজন কর্মকর্তার। লেক ভরাট করে সেই কর্মকর্তা নিজের জন্য একটি প্লট বানাতে চান। তারপর আবেদনের মাধ্যমে প্লট বরাদ্দ নিয়ে গড়ে তুলতে চান আবাসিক ভবন। কে সেই কর্মকর্তা? জানা যাক সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা সমিতির এই অর্থ সম্পাদকের কাছে। ট্রাকের স্ট্যান্ড হওয়াতে উচ্ছেদ অভিযানে আসছিল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। সেই সুবাদে উনি বলছে আমি লেকটা একটু দেখব। লেকটা দেখার পর উনি আসি এখানে বড়শির বলছে যে আমি একদিন এখানে বড়শি শিকার করব, মাছ শিকার করব। মাছ শিকার করতে এসে উনি মাছ শিকার অনুমতি আমাদেরকে বলছে, আমরা বলছি ঠিক আছে মাছ শিকার করেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তী উনি আসি আরও 2 বার আসে নিজে মাছ শিকার করে নিয়ে গেছে, আমাদেরকে কোনো কিছু বলে নাই। মাছ শিকার করতে এসে উনি দেখতেছে যে এখানে সুন্দর একটা লেক, পাশে জায়গা আছে, আমি একটা প্লটের জন্য আবেদন করি। উনি সেই সুবাদে এখানে প্লট করার জন্য আবেদন করছে, আমরা ওইটার জন্য এই প্রতিবাদ জানাচ্ছি। তার মানে জায়গাটিতে নজর পড়ে যায় সিডিএর ভারপ্রাপ্ত সচিব সাইফুল আলমের। অভিযোগটির সত্যতা যাচাই করতে টিম 360 ডিগ্রি সিডিএ ভবনে। আমরা কথা বলতে চাই সেই অভিযুক্ত ভারপ্রাপ্ত সচিব সাইফুল আলমের সাথে। কার্যালয়ে পাওয়া গেল ভারপ্রাপ্ত সচিব সাইফুল আলমকে, কিন্তু তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না। লেক ভরাট করে প্লট আপনার নেওয়ার কথা, ওইটার ব্যাপারে ওইটা যেদিন আপনারা ইন্টারভিউ নেবেন আগে লেকটার একটা ছবি নিয়ে আসবেন। এত বড় বড় খালি জায়গা থাকতে লেক ভরাট করার কি আছে? যদি একটা প্লট দেওয়ার এখানে কোনো নাম নিশানও নাই। আবেদন করেছিলাম হচ্ছে ইয়াতে মনে হয় ডিসেম্বরের দিকে, তখন তো এগুলো নিয়ে কেউ নাড়াচাড়া করে না। সিলিমপুর সিডিএ আবাসিক এলাকা নিয়ে আছে আরও অভিযোগ, আর সেজন্যে আমরা আবারও এই আবাসিক এলাকায়। জন্মের পর থেকেই অবহেলিত এই আবাসিক এলাকাটি। রাস্তাঘাট সহ বিভিন্ন নাগরিক সুবিধা বঞ্চিত এই এলাকার বাসিন্দারা। আরও নানান সমস্যার কথা তুলে ধরেন সিলিমপুর আবাসিক এলাকার সভাপতি আরজু মিয়া। 2013 সালে যখন আমাদের লেক ভরাইয়া প্লট করতে পারলো না, তখন ওনারা করলেন কি, আমাদের শিশু পার্ক ছিল, এত বড় একটা আবাসিক এলাকা, প্রায় 1270টা টোটাল প্লট, এখানে 64 একর জায়গা। আমাদের লেআউটে শিশু পার্কের জন্য 1 একর জায়গা নির্ধারিত এবং লেআউটে স্পষ্ট করে শিশু পার্ক লেখা আছে। সেই জায়গায় ওনারা শিশু পার্ককে অ্যাবলিশ করে ওনারা ওটাকে ধ্বংস করে ওখানে প্লট নির্মাণ করে বরাদ্দ দিয়ে দিয়েছেন। যে সিডিএ নকশা পরিবর্তনের কারণে সাধারণ মানুষকে জরিমানা করে থাকে, সেই প্রতিষ্ঠানই এখন ভাঙছে নিজেদের নকশা। 1986 সালের নকশা পরিবর্তন করে বানানো হয় অবৈধ প্লট। শিশু পার্কের পশ্চিম পাশে একটা জলাশয় ছিল, যে জলাশয় চেয়ারম্যান আক্তার সাহেব নিজে যখন এসেছিলেন উনি ওখানে মার্ক করে গেছেন যে এই জলাশয়কে আরও উন্নত করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। উপরন্তু রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, ওনারা এই জলাশয়টাকে ভরাট করে ওখানে প্লট বরাদ্দ দিয়েছেন। তার মানে খেলার মাঠ, শিশু পার্ক এবং জলাধার কোনোটিই বাদ দেওয়া হয়নি প্লট তৈরির ক্ষেত্রে। মানচিত্র ধরে আমরা প্রথমেই যাই
সেই মাঠে। দাদা এখানে খেলার মাঠ কোনটা? হ্যাঁ এটা খেলার মাঠ। যেখানে গড়ে ওঠার কথা ছিল একটি শিশু পার্ক, কিন্তু পার্কের বদলে বানানো হয় আবাসিক প্লট। এখানে একটা পুকুর ছিল, এটা ভরাট করে ফেলাইছে। ভরাট করে বলছে। এখানে কি আশেপাশে হচ্ছে যে প্লট বানাইছে কোনো? হ্যাঁ, কোনটা কোনটা প্লট বানাইছে? এগুলো আর কি দেখেন না। ও এগুলো প্লট বানাইছে। হ্যাঁ, মানচিত্র বলছে এখানে একটি জলাশয় থাকার কথা, কিন্তু জলাশয়ের কোনো অস্তিত্বই নেই। এই জলাশয় ভরাট করেও বানানো হয় প্লট। নকশা না মেনে এভাবে প্লট বানানোর কারণ কি জানতে আমরা আবারও সিডিএ ভবনে। আমাদের সামনে আবারও সিডিএর প্রধান প্রকৌশলী। শিশু পার্ক ছিল আর একটা ছিল। প্রশ্ন শুনেই তিনি তার অধীনস্থ কর্মকর্তাকে ডেকে পাঠালেন। একটু দেখি, আমি জিজ্ঞেস করি। খেলার মাঠ, খেলার মাঠ হতো না? এই হাসান কাকা তো তাদেরকে আসতে বলো, জরুরি। হাসান, পিডি হাসান। ক্যামেরার সামনে আসলেন আবাসিক প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান। চিলড্রেন পার্কের এটা হচ্ছে চিলড্রেন পার্কের জায়গাটা, এই যে পুরোপুরি হচ্ছে যে প্লট দেওয়া হয়েছে। এবার বেরিয়ে এলো কিভাবে সেখানে গড়ে উঠেছে 70টি প্লট। কিছু অতিরিক্ত জায়গা ছিল, ওগুলোকে আমরা প্লট করা হয়েছে 70টা প্লট, বাট কোনো খেলার মাঠকে প্লট বানানো বা এই ধরনের কোনো কাজ হয়নি। নকশা ভেঙে 70টি প্লট বানানোর পেছনে রয়েছে নিখাত বাণিজ্য। যে বাণিজ্য করতে গিয়ে শিশুদের খেলার মাঠ পর্যন্ত কেড়ে নিয়েছে সিডিএর কিছু অসাধু কর্মকর্তা। উন্নয়নের নামে নিজ হাতেই পরিবেশ ধ্বংস করছে খোদ সিডিএ। প্রশ্ন হচ্ছে, এসব ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর কি নীরব দর্শকের ভূমিকা পালন করে? আমরা যাব পরিবেশ অধিদপ্তরে, তবে একটা বিরতির পর। বলছিলাম, পরিবেশ অধিদপ্তর কি শুধুই নীরব দর্শক? জরিমানা করাই কি তার একমাত্র কাজ? তার ক্ষমতা কতটুকু, জনবলই বা কেমন? এসব বিষয় আসলে পরিষ্কার হওয়া দরকার। আমরা পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শন দলের সাথে যোগ দিয়ে দেখতে চাই পরিবেশ রক্ষায় আসলে তারা কি করতে পারেন। তবে তার আগে সেই 6 কিলোমিটার রাস্তা আমরা একটু নিজেরাই ঘুরে আসতে চাই। চট্টগ্রামের ফৌজদারহাট বাইজিদ বাইপাস সড়ক। যখন পাহাড় ছিল তখন এলাকায় মানুষ আসতেও ভয় পেত। এখন পাহাড় কাটার সাথে সাথে গড়ে উঠতে শুরু করেছে জনবসতি। এ যেন জমি দখলের হিড়ি। সরকারি খাস জমি দখল করে বাড়ি ঘর নির্মাণে ব্যস্ত ভূমিদস্যুরা। সরকারি জায়গা দখলমুক্ত করতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন এই মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি এই জন্য মাননীয় জেলা প্রশাসকের কাছে বলছি যে শক্ত স্বচ্ছ একটা কমিটি গঠন করা হোক। কমিটি গঠন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং প্রশাসনের মাধ্যমে সরজমিনে তদন্ত করে এই জায়গাগুলো সরকারের আয়ত্তে নেওয়া হোক এবং সরকার যাতে রাজস্ব পায় সেই ব্যবস্থা করা হোক। কিভাবে সরকারি জায়গা ব্যক্তি মালিকানায় হয়ে যাচ্ছে সেই কৌশলও জানালেন তিনি। এই টাং রুটটা হওয়ার পরের থেকে এখন দেখা যায় যে ভূমিদস্যুর কোনো অভাব নাই। এই ডেলি ভূমিদস্যুরা মাইক্রো নিয়া, হুন্ডা নিয়া, কার নিয়া আইসা এখানে করতেছে বিভিন্ন পরিচয় দিয়া, কিন্তু এই জায়গাগুলো খাওয়ার জন্য। কিছুদিন আগে পাহাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে একটি অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেঙে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়ি। সেই অভিযানে উচ্ছেদ করা হয় 300 পরিবারকে, যারা অবৈধভাবে বসতবাড়ি করে বসবাস শুরু করেছিলেন। এখনো সেই পাহাড়ের ভাঁজে ভাঁজে সেসব বাড়িঘরের চিহ্ন।
পরিবেশ সংরক্ষণ আইনে বলা আছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পাহাড়ই কাটতে পারবে না, হোক সেটা ব্যক্তি মালিকানাধীন কিংবা সরকারি। তবে জাতীয় স্বার্থের প্রয়োজনে পাহাড় ও টিলা কাটা যাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে। পরিবেশ সংরক্ষণ আইন 1995-এর 6-এর গ ধারায় বলা আছে পাহাড় কাটার অপরাধে 2 বছরের কারাদণ্ড বা 2 লাখ টাকা জরিমানা। পরবর্তীতে প্রতিবার 2 লাখ টাকা করে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং এটা 1995 সালের আইনটি আবার 2010-এ সংশোধন হয়েছে। উক্ত আইনের 6-এর ক ধারার মোতাবেক এই পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড় কাটাটা একটা ফৌজদারি অপরাধ এবং এই ফৌজদারি অপরাধের জন্য আমরা মূলত যেটি করি যে পরিবেশ আদালতে মামলা করা হয় এবং পরিবেশ আদালতে মামলা করা হলে সেটা পরিবেশ আদালতের যে নিয়ম আছে ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচার করা হয়। আরেকটা বিষয় আছে যে আমাদের এখানে 7 ধারা, উক্ত আইনের 7 ধারা অনুযায়ী আমরা এনফোর্সমেন্ট মামলা রুজু করি, যেটা খুব বেশি এফেক্টিভ এই পর্যন্ত, খুব বেশি এফেক্টিভ। এটাতে সরাসরি অভিযুক্তকে নোটিশ করা হয়, নোটিশ করে আসলে প্রথম ডেটেই তাকে তার অভিযোগটা শুনিয়ে দেওয়া হয় এবং শুনিয়ে দেওয়ার ভিত্তিতে তার জবানবন্দি নিয়ে এটা পরিবেশ ক্ষতি যা হয়েছে সেই পরিবেশ ক্ষতিপূরণটা আমরা এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট বলি, এটা আমরা তাদের উপর আরোপ করি এবং সেই ক্ষতিপূরণের টাকাটা আদায় করা হয়। $10 কোটি টাকা জরিমানাও করা হয় সিডিএকে। কিন্তু পাহাড় যতটুকু কাটছে তার থেকে অনেক বেশি অনুমোদনের বাইরে গিয়ে কাটছে। এরপর কিছু দূর এগুতেই পাহাড় কাটার দৃশ্য চোখে পড়ল। কাটছে কি অন্য না কে কাটছে? মারি খান এই যে কাটছে কি কাছিল দিবাতে ওই মাজর গোনা হলে ইসলামপুর। হ্যাঁ দেখি মানে কোনো তথ্যই দিতে পারলেন না তিনি। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা অভিযানকারী দলের। এটা কি পাহাড় কাটার মধ্যে পড়ে? অবশ্যই পাহাড় কাটা। হ্যাঁ পাহাড় কাটার মধ্যেই পড়ে। তোমার ছবি টবি তুলে লোকেশনটা মোটামুটি লিখে এসিল্যান্ড অফিসকে দিয়ে দিই যে এই জমির মালিককে, কারণ মালিক ছাড়া তো কারো কাটার কথা। কি নাম আপনি জানেন? এটা দামি টাকি জালালাবাদের কি ওই যে প্রিন্সিপাল তৈয়ব শাহ, উনি আপনাকে এনে থাকতে দিচ্ছে। হ্যাঁ এটা তো মাদ্রাসা জায়গা না আপনারা কিভাবে থাকতে দিলেন? না এটার মালিক খন চিনি না স্যার, কিন্তু আমরা আর মজা খাই দিছি আমরা ঢুকছি, কিন্তু কে আয় খুঁজিনি আর কোনো কথাই বলে না। এই জায়গার নাম কি? জালালাবাদের। তার মানে তৈয়ব হুজুর, যিনি এই এলাকায় একটি মাদ্রাসা পরিচালনা করেন, তিনি সরকারি জায়গা দখল করতে বিভিন্ন লোকজনকে এনে এখানে বাড়িঘর তৈরি করে থাকতে দিয়েছেন। পাশে আরেকটি বাড়িতে আমরা দেখতে পাই সেখানেও পাহাড় কাটা হয়েছে। এই বাড়িতে কাউকে পাওয়া গেল না। পরিদর্শন দলের জানার চেষ্টা পাহাড়গুলোর মালিককে। এটা কার জায়গা? এটা আবুল হোসেন। আবুল হোসেন, উনি কেনা জায়গা? হ্যাঁ উনি কিনছে।
আর ওই যে ওই জায়গাটা ওইটা পাহাড় কাটছে ওটা কার? ওইটা ওনার নাম হচ্ছে কি নাম? আরিফ। আরিফ সাহেব? জি। ওনার বাসা কোথায়? মাঝের কোনা। মাইজের কোনা? আপনাদের তো পাহাড় যে কোনো ভাঙে পড়তে পারে না। হ্যাঁ, পড়ে গেলে তো আপনাদের এখানে বাড়িতে মাটি চাপ করবে, ভয় লাগে না? কি করবো আমরা বাড়ি ঘর নাই, কিছু যাইবার জায়গা নাই। মানে আপনার এখানে যদি হচ্ছে পাহাড়ে ভাঙে পড়ে, তা আপনারা তো মনে করেন যে এখানে মৃত্যু ঝুঁকি আছে, ভয় লাগে না আপনাদের? কি করবো বাজে, আমরা তো বাড়ি ঘর নাই, তখন পড়তেছে বাড়ি ঘর থাকতে পারতেছি না, তফিক নেই। মামলা করার সব তথ্য সংগ্রহ করতে থাকলো পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের অভিযান দলটি এবার রওনা দিল এশিয়ান ইউনিভার্সিটির দিকে, কারণ এর ভেতরে পাহাড় কেটে একটি আলিশান বাড়ি বানিয়েছেন একজন, যা সম্পূর্ণ অবৈধ। এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির ভেতরে ঢুকতেই নিরাপত্তা কর্মীরা থামিয়ে দিলেন অভিযানকারী দলটিকে। আমাদের নিষেধ করছে, আমরা তো একজনকার কমান্ড ফলো করে আমাদের চলতে হয়। কে নিষেধ করছে? ম্যাডাম নিষেধ করা আছে, এখানে ঢুকবে না। কোন ম্যাডাম? এই যে পরিবেশের লোকজন তো পরিচয় দিচ্ছে, ওটা সরকারি লোক, তারপরে ঢুকতে দিচ্ছে বাইরে আমরা তো কথা শুনতে আমরা দেখি এখানে যে দায়িত্ব আছে উনিও সরকারি। একটি সরকারি সংস্থা হয়েও ভেতরে ঢুকতে পারেনি পরিবেশ অধিদপ্তর। প্রশ্ন হলো, একটি বেসরকারি প্রতিষ্ঠানের এত ক্ষমতার উৎস কোথায়, যারা একটি সরকারি প্রতিষ্ঠানের কাজে বাদ সাধে? পরিবেশ অধিদপ্তর বলছে অল্প জনবল আর ক্ষমতা নিয়ে তাদের আসলে নামমাত্র পরিদর্শন আর জরিমানা করা ছাড়া তেমন কোনো উপায় নেই। তার উপর যদি আবার সিডিএর মতো একটি সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের লড়তে হয়। আমরা সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যাব, তবে আরও একটা বিরতির পর। আমরা দেখেছি অভিযুক্তরা স্পটে বা ঘটনাস্থলে না থাকার ফলে তাৎক্ষণিক জরিমানা করতে পারে না পরিবেশ অধিদপ্তর। যদিও এর আগেও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে নানান সময় তারা জরিমানা করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই জরিমানাই কি একমাত্র পথ, নাকি এটা করে আসলে সব হালাল করে দেয়া হয়? আমরা দেখতে চাই এই জরিমানার পরেও আসলে কি কি ঘটে। তবে তার আগে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসা যাক। এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি মূল ফটক নয়, পেছনের পাহাড় বেয়ে ঢুকতেই দেখা গেল সেই আলিশান বাড়িটি, যেটা সম্পূর্ণ অবৈধ। বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাইরে থেকে কেউ বুঝতেই না পারে। বাড়ির মালিক হুমায়ুনকে পাওয়া যায়নি। জঙ্গল সলিমপুর এলাকা। পাহাড় কেটে সরকারি জমিতে গড়ে উঠেছে একটি মাদ্রাসা, নাম জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসা। অনুমতি না নিয়েই এই মাদ্রাসা গড়ে তোলেন মাওলানা আবু তৈয়ব নামের এক ব্যক্তি। শুধু মাদ্রাসা নয়, ভেতরে বেশ কিছু আবাসিক বাড়িও তুলেছেন তিনি। আরেকটু ভেতরে যায় টিম 360 ডিগ্রি। পাহাড়ি পথ ধরে এগুতেই আরো বেশ কিছু বাড়িঘরের দেখা মিলল। এমনকি পাকা স্থাপনাও তৈরি করা হয়েছে পাহাড় কেটে। মাদ্রাসার শেষ প্রান্তের এই দৃশ্য বলছে কিছুদিন আগেও এখানে পাহাড় কাটা হয়েছে। উনি বিক্রি করতেছে। কে বিক্রি করতেছে? হাবেস তো সব এগুলো বিক্রি করতেছে? এগুলো কি ওনার নিজের? ওনার নিজের না, ওগুলো জায়গা হচ্ছে লেখক চেয়ারম্যানের। হ্যাঁ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি। আচ্ছা। ওগুলো এখন মানে মাদ্রাসা করার জন্য উনি জায়গা দিছে, মানুষ তো সব বিক্রি করতেছে এগুলো। কিছুদিন আগেও পরিবেশ অধিদপ্তর এই মাদ্রাসাকে জরিমানা করে ৩২ লাখ টাকা। জরিমানার টাকা না দিয়ে এখনো টিকে আছে অবৈধ স্থাপনা। তবে কিভাবে সরকারি জায়গাগুলো দখল হয়ে যায় জানালেন সেই স্থানীয় মুক্তিযোদ্ধা। যুগ সাজসের জালজালিতি করিয়া
তারা মালিকানা জমিন খতিয়ান সমস্ত কিছু তৈরি করে নেয়। তৈরি করিয়া কী করে, ওই যে আদালতে, বিভিন্ন আদালতে মামলা করে। এটা গ্রুপ আছে, তাদের মধ্যে গ্রুপ আছে, তারা দল একটাই কিন্তু দুই দলে বিভক্ত হইয়া বিভিন্ন আদালতে মামলা করিয়া, মামলা এক দল না এক দল পাইবই, তো যে দলই পাক তারা দুইজনই এক। এটা কি করে রাইনে নিয়ে আসিরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দেখায় যে দেখো আমি আদালত থেকে লাইফ হয়েছি, আমার দলিল সঠিক, আমার খতিয়ান সঠিক, আসো জায়গা কিনো। ওই যে জায়গা বিক্রি করে করে এরা এই ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমরা আরো একটি পাহাড়ে যেতে চাই। ভূমি জরিপের তথ্য বলছে এটা একটা পাহাড়। কিন্তু পাহাড় কেটে নিচু এলাকা ভরাট করছে শ্রমিকরা, চলছে নির্মাণ কাজও, অথচ এটি একটি সরকারি খাস জমি। এখানে কি বানাচ্ছেন আপনারা? এখানে কি বানাচ্ছেন আপনারা? এটা কার জায়গা? কার জায়গা এটা জানেন না? কেউ জানেন না এটা কে করছেন। আসলে কেউ ভয়ে মুখ খুলেনি। পরিবেশ অধিদপ্তর জরিমানা করে গেলেও থেমে নেই এমন কর্মকাণ্ড। পরিবেশ অধিদপ্তর থেকে জানা যায় এই জমিটি দখল করেছেন স্পেকট্রা কনস্ট্রাকশনের প্রজেক্ট ডিরেক্টর রবিউল ইসলাম, যিনি সেই 6 কিলোমিটার রাস্তা তৈরির কাজটি করেছিলেন। শুধু এই পাহাড় নয়, তিনি আরও একটি পাহাড় দখল করে নির্মাণ সামগ্রী রেখেছেন। আর এ কারণে পরিবেশ অধিদপ্তর তাকে 10 লাখ টাকা জরিমানাও করে। আর পাহাড় কাটার সেই ছবি ধারণ করতে গেলে বাদ সাধেন প্রতিষ্ঠানের লোকজন। এটা প্রজেক্ট, এটার ভিতরে গাড়ি ঢোকানো সম্মান এখানে ঢুকতে পারবে না অনুমতি ছাড়া। ভাই আগে আমার ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন। রবিউল ইসলামকে সরাসরি পাওয়া যায়নি, তবে কথা হয় মোবাইল টেলিফোনে। পরিবেশ অধিদপ্তর যে আপনাদেরকে জরিমানা করছিল ওই টাকাটা কি আপনারা দিয়েছেন? আমরা তো জরিমানা একবার দিয়েছি, আরেকবার হচ্ছে যে ওই আবেদন করা আছে। এভাবেই আইনের ফাঁকফোকর ব্যবহার করে পাহাড় জমি দখল করে চক্রগুলো। বাইপাস সড়কের পাশে এই জমিগুলোর ওপর নজর পড়েছে সিডিএ কর্মকর্তাদেরও। এবার পাহাড় কেটে সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেল সিডিএ কর্মকর্তাদের বিরুদ্ধেও। যিনি এসব জমি কিনে দেন তিনিও মোবাইল টেলিফোনে জানালেন কার কার নামে এখানে জমি আছে। রাজীব দত্তরটা আছে, ওইটা কিনছে, তারপর কিনছে, পেপারও আছে আমার কাছে। তাদের দূর সম্পর্কে আপনি কিনছে, ডাইরেক্ট কিনে নেই। সিডিএ ইঞ্জিনিয়ার রাজীব দাস এবং সুব্রতর নাম পাওয়া গেল। আমরা তাদের মুখোমুখি হতে চাই। ক্যামেরা দেখেই দ্রুত গাড়ি নিয়ে চলে যান ইঞ্জিনিয়ার সুব্রত। সরকারি কর্মকর্তা হয়ে পাহাড় কেটে সরকারি খাস জমি দখলের বিষয়ে কথা বলতে চাই সিডিএর নির্বাহী প্রকৌশলীর সাথে। জমি ইনার ব্যাপারে আমাদের তো এটা অফিসিয়াল কোনো কিছু না, বুঝলেন না, পার্সোনাল একটা বিষয়। কারণ ও পার্সোনাল, ও কিনতে পারে, আমি কিনতে পারি, এটা আমি পার্সোনাল ইনকাম ট্যাক্স হয়তো দেখাইছি বা দেখাইছে না কি দেখাইছে, এটা ওদের ব্যাপার। এটা তো সিডিএর সাথে সমস্যা ছিল না। এসব জমি জমা ব্যক্তিগত বিষয়, এর সাথে সিডিএর কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এসব জমি বাগিয়ে নিতে সিডিএকে যে ঢাল হিসেবে ব্যবহার করা হয়নি তার নিশ্চয়তা কোথায়? মাত্র 6 কিলোমিটার রাস্তা বানাতে পরিবেশ অধিদপ্তরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 15টি পাহাড় কেটে ফেলতে পারে যে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তারা স্বার্থ হাসিলে মাঠ, জলাশয়, পাহাড় পর্যন্ত দখল করতে পারেন, তাদেরকে দ্বারা অনেক কিছুই সম্ভব। এবারের পর্বের পুরো অনুসন্ধান আপনাদের সামনে। এখন অনিয়ম, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে কবে সংশ্লিষ্টরা সোচ্চার হবেন সেটাই দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে
যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।